ডিভোর্সের ১ বছর পর হাসপাতালের করিডোরে আমার প্রান্ত স্বামীর সঙ্গে দেখা হলো। সে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমাকে ছেড়ে যাওয়াই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। যে নারী সন্তান জন্ম দিতে পারে না তার কোনো মূল্য নেই। আমি ভাগ্যবান, তোমার চেয়েও ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে আমার এখন ১ বছরের একটি ছেলে আছে। আমি শুধু মুচকি হেসে বললাম, তাই নাকি? ঠিক ২ মিনিট পর একজন মানুষ আমাদের দিকে এগিয়ে এলেন। তাকে দেখে আমার সাবেক সেরা বান্ধবীর হাত থেকে শিশুর দুধের বোতল মেঝেতে পড়ে গেল। ডিভোর্সের ১ বছর পর সেকেন্ড ক্যাথরিন হাসপাতালের সাদা আলোয় ভরা করিডোরে আমার প্রান্ত স্বামী আমাকে আটকে দাঁড় করিয়ে বলেছিল, আমাদের সংসার ভাঙার জন্য নাকি দোষী ছিল আমার শরীর। সে জানতো না আমাদের দিকে এগিয়ে আসা মানুষটির হাতে এমন একটি প্রমাণ রয়েছে যা তার সাজানো পুরো জীবনটাই মুহূর্তে ভেঙে দিতে পারে। ইথিং মেঘাচ্ছন্ন দিনের করিডোরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল তার দামি ঘড়ি, আলোয় ঝলমল করছিল। মুখে ছিল কাচের মতো ধারালো এক তাচ্ছিল্যর হাসি। তার পাশে দাঁড়িয়েছিল মেডিসিন, আমার এক সময়ের সবচেয়ে প্রিয় বান্ধবী। তার কোলে ঘুম ঘুম চোখ, ১ বছরের একটা শিশুর কানে ঝুলছিল মুক্তোর দুল, যেই দুল এক সময় আমার গয়নার ব্যাগ থেকে এসে বলেছিল, একদিন আমিও এমন দুল কিনব। তারপর সেই আমার সংসার ভেঙে দিয়েছিল। ইথিং উচ্চারিয়ে বলল, যেন আশেপাশের নার্সরাও শুনতে পায়, তোমাকে ছাড়া যাওয়াই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। সন্তান জন্ম দিতে না পারার একজন নারী কোনো কাজের নয়। মেডিসিন আমাকে একটা ছেলে দিয়েছে, আমি সত্যি ভাগ্যবান। মেডিসিন লজ্জার ভান করে চোখ নিচু করলো, কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা তৃপ্তর হাসি আমার চোখ এড়েলো না। ১ বছর আগে আমার শেষ ব্যথা বন্ধ্যত্ব চিকিৎসার মাত্র ৩ দিন পর তারা আমার হাতে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিয়েছিল। ইডিং সবাইকে বলেছিল আমি নাকি তিতো হয়ে গেছি, মানসিকভাবে অস্থির হয়ে পড়েছি, সন্তানের চিন্তায় পাগল হয়ে গেছি। আর মেডিসিন সাক্ষ্য দিয়েছিল সব দোষ আমার। আমি নাকি স্বামীকে দূরে ঠেলে দিয়েছি। তারা শুধু আমার স্বামীকেই কেড়ে নিয়েছিল আমাদের বাড়ি, আমাদের বন্ধুরা, এমনকি আমার হাতে গড়া দ্রব্য সংস্কৃতিও। মাসের পর মাস আমি রাতে ঘুম ভেঙে নিজের প্যান্টের ওপর হাত রেখে ভাবতাম, ওরা যা বলেছে সবাই কি সত্যি? আমি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। একটি ছোট ভাড়া বাসায় উঠে যাব, যার নিচতলায় ছিল একটি বেকারি। প্রতিটি রাত কাটাতো পুরানো চিকিৎসা রিপোর্ট পড়ে এমন কোনো ভুল খুঁজে বের করার চেষ্টা করতাম যা আমার ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। ওরা ভেবেছিল আমি হারিয়ে গেছি কারণ আমি ভেঙে পড়েছি। আমি শুধু মুচকি হেসে বললাম, তাই নাকি? ইথিং হেসে উঠল, এখনো ভাবছো তুমি কিছু জানো? ঠিক ২ মিনিট পর লিফটে দরজা খুলে বেরিয়ে এলেন এক্রিয়েন্ট লেভেট, কালো স্যুট পরা, হাতে হাসপাতালের সিল মারা একটি খাম। সবার আগে তাকে দেখতে পেল মেডিসিন। তার হাত থেকে শিশুর দুধের বোতল মেঝেতে পড়ে গেল, দুধ ছিটিয়ে পড়ে ছিটকিয়ে ঠায় ঝুলতে। ইথিং বিরক্ত হয়ে বলল, তোমার কি হয়েছে? মেডিসিনের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, উনি এখানে কেন? আর্ডিয়েন্ট আর পাশে এসে দাঁড়ালো, আস্তে করে আমার পিঠে হাত রেখে বলল, কারণ ক্লিয়ার আমাকে আসতে বলেছে। ইথিংয়ের মুখে হাসি মিলিয়ে গেল। সে আর্ডিয়েন্টকে চিনতে শহরের সবাই চিনত। তিনি ছেলে সেটকেরিয়েন্ট হাসপাতালের প্রচণ্ড চিকিৎসা কেন্দ্র পরিচালক, আর তিনি আমার পুরনো চিকিৎসা নাথি আমার পরীক্ষা করিয়েছিল। যেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার ডিভোর্সের ফাইল কয়টি গুরুত্বপূর্ণ রিপোর্ট
স্থিরকৃতভাবে গায়েব করা হয়েছে। আড্রিয়ান শান্তভাবে ইথানিংয়ের দিকে তাকালো, তারপর শিশুটির দিকে। তিনি হাতে থাকা চূড়ান্ত পরীক্ষা গায়ের রিপোর্ট আমার কাছে আসে। এদিন কপাল কুঁচকে বলল, কোনো রিপোর্ট? আমি দেখলাম। মেসিং শিশুটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে আড্রিয়ান শান্ত স্বরে বলল, যে রিপোর্ট প্রমাণ করে ক্লান কখনোই বন্ধ ছিল না। মুহূর্তের সময় পুরো ক্যাডেট নীরব হয়ে গেল। আমি ইথানের চোখের দিকে তাকিয়ে রইলাম। অনেক বছর পর প্রথমবারের মতো আমার মতো আর কোনো কষ্ট ছিল না, ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা। চলবে।